আসসালামু আলাইকুম। আজ ৮ই জুন ২০২৬ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। নারী শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ, বিজিবির অ্যাকশন। একজোট হচ্ছে চীন ও উত্তর কোরিয়া। অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েল তুমুল যুদ্ধ। এবার বিস্তারিত। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত জুড়ে আবারও দেখা দিয়েছে পুশিনের শঙ্কা। এমন পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পাশাপাশি স্থানীয় জনসাধারণও সীমান্ত নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালন করছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি ও সীমান্তবাসীর এই সম্মিলিত উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। রোববার রাত 10টার দিকে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সদর টিলা ক্যাম্প সংলগ্ন এলাকায় কয়েকজন ভারতীয় বাঙালিকে জড়ো করেছে। তাদের বাংলাদেশে পুশিনের উদ্দেশ্যে সীমান্তে আনা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানিয়েছে, জামালপুর ব্যাটালিয়নের অধীন ঝাউবাড়ি ও খেয়ারচর বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার নং 1068 থেকে 1071 পর্যন্ত এলাকায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করেন। সম্ভাব্য পুশিন প্রতিহত করতে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করা হয়। এদিকে সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ মানুষও বিজিবির পাশে দাঁড়িয়েছেন। স্থানীয়রা লাঠি সোঁটা নিয়ে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করে টহল কার্যক্রমে সহযোগিতা করছেন। তাদের মতে, দেশের সীমান্ত সুরক্ষিত রাখা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকেরও কর্তব্য। স্থানীয়দের এমন অংশগ্রহণ সীমান্ত এলাকায় এক ধরনের ঐক্য ও সচেতনতার বার্তা দিয়েছে। সীমান্তবাসীরা বলছেন, কোনোভাবেই অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। সীমান্তে বিজিবি ও সাধারণ মানুষের এই যৌথ সতর্ক অবস্থান প্রমাণ করে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে সীমান্তবাসী সবসময় দায়িত্বশীল এবং সচেতন। ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও পরিবারসহ বহু মানুষকে বাংলাদেশি সন্দেহে জোরপূর্বক সীমান্তের শূন্যরেখার দিকে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি। সংগঠনটি বলছে, সীমান্তে এমন পরিস্থিতির কারণে বহু মানুষ দিনের পর দিন অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। রোববার কলকাতায় প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির সহসভাপতি রঞ্জিত সুর বলেন, সীমান্তের বিভিন্ন এলাকায় নারী ও শিশুসহ বহু মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের গ্রহণ না করায় তারা শূন্যরেখা এলাকায় আটকে পড়েছেন। সংগঠনটি জানিয়েছে, এসব মানুষের মধ্যে গর্ভবতী নারী ও শিশুও রয়েছে। তারা পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই তাদের অবস্থান করতে হচ্ছে। এপিডিআর এর ভাষ্য, একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের বাংলাদেশি বলে দায় এড়াচ্ছে, অন্যদিকে বাংলাদেশ বলছে তাদের বাংলাদেশি পরিচয়ের যথেষ্ট প্রমাণ নেই। ফলে দুই দেশের সীমান্তের মাঝামাঝি এলাকায় আটকে থাকা মানুষগুলো কার্যত কোনো রাষ্ট্রের সুরক্ষা পাচ্ছেন না। এই অবস্থাকে মানবিক সংকট হিসেবে বর্ণনা করে সংগঠনটি ভারতের কথিত 3D নীতির সমালোচনা করেছে। তারা বলছেন, চিহ্নিতকরণ, বহিষ্কার ও নাগরিক পরিচয় মুছে দেওয়ার এই নীতি ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও পাল্টাপাল্টি অভিযোগ সামনে আসছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অভিযোগ করেছে যে সাম্প্রতিক কয়েকদিনে সীমান্তের একাধিক স্থানে মানুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী পঞ্চগড়, লালমনিরহাট, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন শূন্যরেখায় কয়েক ডজন মানুষ আটকে ছিলেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ফেরত পাঠানোর জন্য দুই দেশের মধ্যে নির্ধারিত দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে এবং সেই প্রক্রিয়াই অনুসরণ করা হচ্ছে। নাগরিকত্ব যাচাইয়ের বিষয়ে ঢাকা দ্রুত সাড়া দেবে বলেও আশা প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতের কিছু গণমাধ্যম আবার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টার খবরও প্রকাশ করেছে। কয়েকজন রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি দাবি করেছেন, সীমান্তরক্ষী বাহিনী অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে। এরই মধ্যে পরিস্থিতির প্রতিবাদে আগামী 11 জুন মালদা শহরের মিছিলের ডাক দিয়েছে এপিডিআর।
সংগঠনটির দাবি, সীমান্তে আটকে থাকা সব মানুষকে নিরাপদ স্থানে ফিরিয়ে এনে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। মানবাধিকার কর্মীদের মতে, সীমান্ত নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নারী, শিশু ও অসহায় মানুষের মানবিক মর্যাদা রক্ষাও সমানভাবে জরুরি। সেই ভারসাম্য রক্ষা না হলে সীমান্তের এই সংকট আরও জটিল হয়ে উঠতে পারে। এবার বিশেষ প্রতিবেদন। 2 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গত 7 বছরে উত্তর কোরিয়ায় এটি তার প্রথম সফর। বিশেষজ্ঞদের মতে, এই সফরের মূল লক্ষ্য হল উত্তর কোরিয়ার উপর চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আরও শক্তিশালী করা। চীন দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী। তবে সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে এবং ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়াকে সমর্থন করেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে উত্তর কোরিয়া এমন এক প্রতিবেশী যাকে চীন যেমন পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না, আবার হাতছাড়া করাও তার পক্ষে সম্ভব নয়। কোরীয় যুদ্ধের কথা স্মরণ করে দুই দেশই প্রায়শই তাদের সম্পর্ককে রক্তের বন্ধনে গড়া বলে অভিহিত করে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক অবিশ্বাস এই সম্পর্কে কিছুটা ফাটল ধরিয়েছে। আর এখন বেইজিং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ চরম অনিশ্চিত এই প্রতিবেশীর উপর নিজেদের প্রভাব পুনর্বহাল করতে চাইছে। চীন মূলত তার সীমান্তে স্থিতিশীলতা এবং পিয়ংইয়ংয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কারণে তৈরি হওয়া কোনো সংকটে জড়াতে তারা নারাজ। তাই চলতি সপ্তাহে শি জিনপিংয়ের এই উত্তর কোরিয়া সফরটি বন্ধুত্বের চেয়ে নিজেদের প্রভাব বা লেভারেজ বিস্তারের চেষ্টাই বেশি। শিউলার ধারণা, শি জিনপিং চীনকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে দাঁড় করানোর চেষ্টা করতে পারেন। তবে বেইজিংয়ের উদ্দেশ্য হয়তো অন্য কিছু। পশ্চিমা কূটনৈতিক সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে, পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে ক্রমাগত অংশীদারিত্ব নিয়ে বেইজিংয়ের উদ্বেগ দিন দিন বাড়ছে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর শি জিনপিং এখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও নিয়ন্ত্রণে রাখতে চান, বিশেষ করে এমন এক সময়ে যখন বেইজিং বৈশ্বিক মঞ্চে নিজেদের উপস্থিতি আরও বাড়াচ্ছে। বেইজিং ও পিয়ংইয়ং এর মধ্যকার সম্পর্কের শীতলতা স্পষ্ট না হলেও তা ছিল বেশ সূক্ষ্ম। 2024 সালের অক্টোবরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 75তম বার্ষিকী তারা বেশ সাদামাটাভাবেই উদযাপন করেছে। জনসমক্ষে দেয়া বার্তাগুলোও ছিল বেশ সংযত। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বর্ধিত সামরিক সহযোগিতা যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আরও জোরালো ত্রিপক্ষীয় সামরিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে, যা বেইজিংয়ের জন্য চিন্তার কারণ। ঠিক এই কারণেই চীন পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করছে না, কারণ এর ফলে এই অঞ্চলে মার্কিন উপস্থিতি এবং তাদের জোটের তৎপরতা আরও বাড়বে। তবে চীন এই সমস্যার সরাসরি বিরোধিতাও করছে না। 2022 সালে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের আনা একটি প্রস্তাবে চীন ও রাশিয়া যৌথভাবে ভেটো দিয়েছিল। তবে এই সম্পর্কের শুরুটা কিন্তু মসৃণ ছিল না। কিম জং উন যখন ক্ষমতা পান, তখন তার অগ্রাধিকারগুলো ছিল তার বাবার চেয়ে ভিন্ন। তার বাবা কিম জং ইল বারবার চীন সফর করতেন এবং বেইজিংয়ের সমর্থনের উপর নির্ভরশীল ছিলেন। কিন্তু কিম জং উন ক্ষমতায় এসেই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে আরও বেগবান করেন। ক্ষমতার প্রথম 6 বছরে তিনি প্রায় 90টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং 4টি পারমাণবিক বিস্ফোরণ ঘটান, যা তার বাবা ও দাদার আমলের সম্মিলিত সংখ্যার চেয়েও বেশি। এটি বেইজিংকে ক্ষুব্ধ করে তোলে। এরপর কিমের ফুফা জং সং থায়েক, যাকে চীন উত্তর কোরিয়ার স্থিতিশীলতার প্রতীক হিসেবেও দেখত, তাকে মৃত্যুদণ্ড দেয়া হলে দুই দেশের দূরত্ব আরও বাড়ে। শি জিনপিংও বিরল কূটনৈতিক অসন্তোষ প্রকাশ করে কিমের সঙ্গে দেখা করার আগেই 2014 সালে দক্ষিণ কোরিয়া সফর করেন, যা কিমকে অবজ্ঞা করার শামিল হিসেবে দেখা হয়েছিল। উত্তর কোরিয়াও এর জবাবে চীনকে বিশ্বাসঘাতক এবং শত্রু বলে আখ্যা দেয়। পরবর্তীকালে 2018 সালে যখন পারমাণবিক কর্মসূচির কারণে নিষেধাজ্ঞাগুলো উত্তর কোরিয়ার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে শুরু করে, তখন কিম জং উন তার প্রথম পরিচিত বিদেশ সফরে বের হন। তিনি তার সাঁজোয়া ট্রেনে চেপে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। সেই বৈঠকটি ছিল সম্পর্ক নতুন করে ঝালাই করার সূচনা। এরপর কিম মার্কিন ও দক্ষিণ কোরীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেও তা সবসময়ই করেছেন চীনের সঙ্গে পরামর্শের পর। বার্তাটি পরিষ্কার ছিল, বেইজিংয়ের সমর্থন ছাড়া পিয়ংইয়ং কোনো আলোচনা করবে না।
বর্তমানে উত্তর কোরিয়া চীনের জন্য একাধারে একটি বাফার জোন এবং একটি বড় বোঝা। এটি মার্কিন বাহিনীকে চীনের সীমান্ত থেকে দূরে রাখছে ঠিকই, কিন্তু এর অস্ত্র পরীক্ষাগুলো এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। অন্যদিকে কিম চীনের সুরক্ষা চীন, তবে চীনের নিয়ন্ত্রণ ছাড়াই। উভয় পক্ষই একে অপরকে পুরোপুরি বিশ্বাস করে না, তবে বর্তমান পরিস্থিতিতে তারা দুজনেই মনে করে যে তাদের একে অপরকে প্রয়োজন, আর সম্পর্ক ও আলোচনা টিকিয়ে রাখার জন্য আপাতত এটুকুই যথেষ্ট। মধ্যপ্রাচ্যের খবর। মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলি আক্রমণের পর এবার তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে বিমানবন্দরটিতে সব আগত ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। রাজধানীর প্রধান এই আন্তর্জাতিক বিমানবন্দরটি দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান চলাচল কেন্দ্র। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের এক দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘন্টা পর তাদের বিমান বাহিনী মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, 7 জুন তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব আগত ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহর জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আসা সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। রাজধানী তেহরানকে সেবা দেয়া দুটি প্রধান বিমানবন্দরের একটি হল ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসেই বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার ভোরে রাজধানীর তেহরান, ইস্পাহান, তাবরিজ সহ দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান পরিচালনার কথা নিশ্চিত করেছে বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার পর রাজধানীর তেহরানে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের আকাশসীমায় সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই হামলার কয়েক ঘন্টা আগে উত্তর ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিশেষ করে বৈরুতে দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় কয়েকজন হতাহতের খবর প্রকাশিত হয়। ওই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয় এবং আঞ্চলিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে সংযত থাকার আহ্বান জানিয়েছিল। একই সময়ে তিনি প্রকাশ্যে ইরানকেও আলোচনার টেবিলে ফিরে এসে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ফলে কয়েক মাস ধরে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ আরও বিস্তৃত হলে তা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি বাজারের উপরও এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে মধ্যপ্রাচ্য আবারও দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং আঞ্চলিক শক্তিগুলোর উপর উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা নেয়ার উপর চাপ আরও বাড়তে পারে। ইসরায়েলের উপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদের কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো উপায় নেই। ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব সিদ্ধান্ত আমি নেই, সিদ্ধান্ত নেতানিয়াহু নেন না। ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, ইরানের হামলা হলেও তেহরানের সঙ্গে একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ইচ্ছা তার বদলায়নি। যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।
রোববার রাতে ইসরায়েলে হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছে তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। ইরানের এ হামলার পর সোমবার পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে রমজান মাস। ইফতার এবং সাহরিতে কি খাবেন সেই বিষয়ে সতর্কতা থাকা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আপনি আমি অবশ্যই যখন ইফতার করব, ইফতারের মাঝখানে ফলমূল খাবো না। ইফতার শেষ হলে বা অন্যান্য ভারী খাবার খেয়ে তারপরে ফল গ্রহণ করব। পনিরের সঙ্গে বাদাম যেমন খাবো না, ঠিক তেমনি সি ফুডের সঙ্গে গোশত জাতীয় খাবারও খাবো না। একইভাবে বলা যায় সাইট্রিক অ্যাসিড জাতীয় খাবারের পরপরই দুধ খাবো না, কারণ সাইট্রিক অ্যাসিডের কারণে দুধ জমাট বেঁধে যেতে পারে, ফলে পেটের সমস্যা হতে পারে। এই রমজানে ইফতারের সময় বা সেহরির সময় পানি জাতীয় খাবার বেশি খেতে হবে, তাহলে সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকুন সবাই, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।